সেলিম ভাই, এই যে আজকেও ডক্টর মঈন খান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স একটা প্রোগ্রামে তারা বলেছেন যে জুলাই অভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছে ছাত্র সমাজ তারা 80 থেকে 90% বিএনপির পক্ষের প্রতিনিধিত্ব করেছে। তারা ওই মুহূর্তে সরাসরি রাজনৈতিক পরিচয় দিতে পারে নাই বলে তারা সাধারণ পরিচয়ে গিয়েছে। তো বিএনপি যখন এই আন্দোলনের 80 থেকে 90% দাবি করবে, আপনাদের জোট দাবি করবে, এই একটা দাবি করার ফলেই কি বাকি যে ঐক্য হওয়ার কথা, যদি বলেন জুলাই সনদ বলেন, এই যে ঐক্যমত্য কমিশনের যে বিষয়গুলো, এগুলো বাধাগ্রস্ত হচ্ছে না? না, আপনি কি অস্বীকার করতে পারেন যে জুলাই মাসে যে আন্দোলন হয়েছে বিএনপি না মানে বিএনপি তার সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে এবং সমস্ত ফ্যাসিবাদ বিরোধী আওয়ামী লীগের মানে একদম মানে পদলেহনকারী ছাড়া প্রত্যেকে কিন্তু আন্দোলনে নেমেছে। সেই আন্দোলনটাকে বেগবান করার জন্য তো বিএনপির একটা ঐতিহ্য আছে, সংগ্রামও আছে এবং বিএনপি সেখানে সমস্তভাবেই আপনার চেষ্টা করেছে। এখানে যে অন্য কারো প্রচেষ্টাকেও তো সেলিম ভাই অস্বীকার করে। আমি আপনাকে বলি, এখানে যে ধরেন বেসরকারি বিশ্ববিদ্যালয়, আমি বলছি যে 80 থেকে 90% না, 80 থেকে 90% যদি বলে থাকে সেটা তো আর কোন মাপকাঠিতে বলছে সেটা উনি উত্তর দিতে পারবেন। কিন্তু আমি মনে করি যে বেসরকারি বিশ্ববিদ্যালয় যে ছাত্ররা মানে নেমেছে নিঃসন্দেহে পারিবারিকভাবে অ্যান্টি আওয়ামী লীগের সেন্টিমেন্ট ধারণ করেই কিন্তু সে নেমেছে। যে কৃষকটা নেমেছে সে কিন্তু অ্যান্টি আওয়ামী লীগ মানে সেন্টিমেন্টটা নিয়েই কিন্তু মাঠে নেমেছে। যেই রিক্সাওয়ালাটা নেমেছে সে অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টটা নিয়ে মাঠে নেমেছে। তাহলে সে অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট তৈরির পিছনে তো বিএনপি সহ আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি আমাদের একটা ভূমিকা ছিল। সেখানে যদি শুধু বিএনপি না বলে যদি আমরা যদি বলতে পারতাম যে আমরা সব যুগপৎ আন্দোলন সঙ্গীরা 80 থেকে 90%, তাহলে সেটা সঠিক হইতো। এখন এখানে ছাত্রদের মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী অবস্থান আপনি পয়লা বৈশাখে, পয়লা মেতে অথবা নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়ে তাদের যে অবস্থানটা তারা তো জানিয়ে দিয়েছে। ইতিমধ্যে তারা রাজনীতিতে একটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে এবং একটা ক্ষয়িষ্ণু শক্তি হিসেবে তারা পরিণত হচ্ছে। নিজেদের মধ্যে হানাহানি, মারামারি, নৈতিক স্খলন ইত্যাদির ব্যাপারে আপনার টাকা পয়সা নিয়ে দুর্নীতি মধ্যে আছে না। আমি বলতেছি মানে আপনার আমাদের মধ্যে আমরা কি রাষ্ট্রীয় ক্ষমতা আছি নাকি? শেখ হাসিনা চাকরে 400 কোটি টাকা মারছে, আসিফ ভুঁইয়ার আপনার এপিএস 321 কোটি টাকা মারছে, সেখানে বিএনপিকে আপনি কেন দায় দিচ্ছে না? যে আপনি যে বলছেন মারামারি, কাটাকাটি কিংবা অভিযোগ, সেগুলো এনসিপির মধ্যেও আছে, বিএনপির মধ্যেও আছে, গণ অধিকার পরিষদের বিরুদ্ধে এসেছিল না। গণ অধিকার পরিষদ বা বিএনপির মধ্যে যেটা থাকে রাজনীতিটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে আপনার সেখানে নেতৃত্বের একটা ইয়ে আছে, কিন্তু এনসিপির মারামারি কাটাকাটিটা কিন্তু নেতৃত্ব জননা, সেখানে কিন্তু ক্ষমতার দ্বন্দ্বটা তারা আনকল ফর যে কোনো জায়গায় গিয়ে কিন্তু একটা বাধা সৃষ্টি করছে। আপনার প্রত্যেকটা মন্ত্রণালয়ে গিয়ে টেন্ডার, বাণিজ্য, নিয়োগ ইত্যাদি ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করছে। এটা আমরা সবাই বলছি, আমরা সেখান থেকে সরে আসতে চাই। আমি সর্বোপরি যে কথাটা বলবো, এটা একটা সেটেল ইস্যু যে আগামী নির্বাচনটা 300 আসনে আপনার বর্তমান পদ্ধতিতে হবে। এটা আমরা মেনে নিয়েই কিন্তু জুনের 2 তারিখ থেকে আমরা আলোচনাটা শুরু করেছি। এখন এটা আবার সামনে এসছে। সামনে কারা আনছে? সামনে আনছে চরমোনাই পীর সাহেবের দল, যে দলটা 2023 সাল পর্যন্ত সরকারের ছত্রছায়া ছিল। বড় বড় মিটিং এরকম সরাসরি উদ্যানে আরও অসংখ্য করেছে। আমরা এখন তো ফেসবুকে দেখছি, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি ছিল, কখনো হাসান মাহমুদ প্রধান অতিথি ছিল। তারপর আপনার খেলাফত মসজিদের দুইটা অংশই বিএনপির আপনার জোট ত্যাগ করে আপনার শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়ে তারা ইয়েতে ছিল। এবং যে ইসলামিক দলগুলোর কথা বলছেন তারা কিন্তু আপনার আন্দোলনের প্রাসঙ্গিক ছিল না। এবং জুলাই আন্দোলনও তাদের টিকিটটা পায়নি। কালকে নুরভাই দেখেছেন যে আমি সেখানে প্রশ্ন তুলেছি যে তারা আজকে যারা কথা বলছেন তাদের মধ্যে অনেকেই সরাসরি বিএনপিকে দোষারোপ করেছে এবং সরকারের পক্ষে অবস্থান নিয়েছে। এখন এখানে তো আমি বললাম যে জামাত 300 আসনে যেখানে আসন মানে ডিক্লেয়ার করে দিয়েছে আজকে থেকে 6 মাস আগে, পোস্টারে 6 লাখ করে দিয়েছে, গেট করে দিয়েছে, তারা এখন এসে কী যে কারণ এটা একটা সেটেল ইস্যু যে আমরা 300 আসনে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন করব। উচ্চকক্ষে আমরা কীভাবে নির্বাচিত করবো আলোচনাটা সেখানে চলছে। সেই আলোচনার মধ্যে দিয়ে এখন আবার পিয়ার চলে আসছে। নূর ভাই সেখানে মিটিংয়ে কি কোনো অন্যায় করেন নাই, কারণ আমরা এই ধরনের মিটিংয়ে একে অপরের সাথে সংহতি প্রকাশ করতে যাই। কিন্তু বাস্তবতাটা হলো যে এই মুহূর্তে আপনার এককেন্দ্রিক সরকারে, বাংলাদেশে এককেন্দ্রিক সরকারে আপনার এখানে পিয়ার পদ্ধতি হবে না। আর আপনাকে তো সরকার চালাতে হলে প্রথমে 151টা আসন পেতে হবে। 151টা আসন না পেয়ে আপনি 120টা আসন পেলেন, বাকি আসনগুলোর জন্য যদি আপনি অন্যান্য দলগুলোর উপর নির্ভরশীল থাকেন, আপনার সিদ্ধান্তের উপর নির্ভরশীল থাকেন, আপনি তো সরকার চালাতে পারবেন না।
আপনার তো একটা স্থিতিশীল সরকার চালাতে পারবেন না। আর এই মুহূর্তে বাংলাদেশের এতটা সমস্যা, একটা স্থিতিশীল সরকার না মানে হলে তো এটা হবে না। এখন বিএনপি যেটা করা দরকার সেটা হলো যে সংসদে যারা আমি আপনাকে দুইটা কথা বলি। একটা হলো যে আমরা একটা নির্বাচনী এলাকাকে প্রাধান্য দিয়ে আমরা সেখানে সকাল বিকাল দিন রাত 24 ঘন্টা অন্তর্নিহিত কাজ করতেছি, এবং আমরা তাদেরকে জনগণের কাছে জবাবদিহিতা প্রতিষ্ঠা করার জন্য বা জবাবদিহিতা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। আপনি পিআর পদ্ধতিতে আপনি ধরেন কোথাও আসন আপনার আগে ডিক্লেয়ার করলো, কোথাও পরে ডিক্লেয়ার করলো, ধরেন আগে ডিক্লেয়ার করলো না, বললো যে আমরা পার্সোনাল হিসাবে করব, আপনার এমপি আমরা কোটা দেবো, সেখানে কি সবচেয়ে বেশি বঞ্চিত হবে না আপনার সাধারণ আপনার রাজনীতি? সেখানে কি সবচেয়ে বেশি আপনার রাজনৈতিক নেতারা সবচেয়ে বেশি বঞ্চিত হবে? এই বিষয়টা নিয়ে একটু নূর ভাইয়ের কাছে। নূর ভাই, এই যে কথা বলছেন যে ভাই যেটা বললেন যে বাংলাদেশ এখনো পিআর পদ্ধতির জন্য প্রস্তুত না, আর একটা বিষয় এটা নিয়ে কথা বলবেন, আর একটা বিষয় নিয়ে কথা বলবেন জুলাই সনদ, এটা কত দূর? এখানে যে বিষয়টি বলছেন যে জুলাই সনদ পক্ষ থেকে, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে কিন্তু হতাশাই প্রকাশ করা হয়েছে যে জুলাই সনদটা আমরা চেয়েছিলাম যে আবু সাঈদের মৃত্যুবার্ষিকীতেই আমরা সবাই মিলে সেটি ঘোষণা করব বা স্বাক্ষর করব, সেটি হয়তো একটা অনিশ্চিত জায়গায় চলে গেছে। এখানে আমার যেটা মনে হচ্ছে যে অনিশ্চিত জায়গাটা আলোচনায় যে আসলে আমরা একটা ঐক্যমতে পৌঁছাতে না পারা বা বিষয়গুলোর নিষ্পত্তি না হওয়ার জন্য প্রধানত এখানে বিএনপির কিছু অবজারভেশন আছে, যা পাশাপাশি অন্যদেরও সেটার সাথে একমত দ্বিমত আছে। যেমন ধরেন আমরা ওই যে বলছি যে পুরো পিয়ার না হলেও যেন উচ্চকক্ষে পিয়ার হয়, এই আলাপটা হচ্ছে, কিন্তু আমরা কনক্লুশনে পৌঁছাতে পারিনি, কারণ বিএনপি এটাও সমর্থন করে না। তাহলে ধরেন এখানে জামাতের কথা বলেন, ইসলামী আন্দোলন, গণ অধিকার বা আরও অনেক দল পুরো প্রক্রিয়াটা পিয়ার চেয়েছে, তাহলে সরকার বিএনপি চায় না, যেখানে আংশিক করলো, তাহলে তো সবাইকে সবার যাতে একটু ছেড়ে দিতে হবে, সরে আসতে হবে। কিন্তু সেটা বিএনপি তো তার পজিশন চেঞ্জ করেনি, যার ফলে এই বিষয় হচ্ছে না। তারপরে আসেন জাতীয় সাংবিধানিক পরিষদের বিষয়, এনসিসি, যেটা নাম ছিল যে জাতীয় সাংবিধানিক পরিষদ বা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এনসিসি। সেইখানে ব্যাপক মাত্রা ক্ষমতা, এবং এটা ঠিক যে ওইটা যদি হতো তাহলে প্রধানমন্ত্রী বা সরকারি নির্বাহী ক্ষমতা অনেকাংশে টেনে ধরা হতো, যদিও সেটা একটা সভ্য দেশের জন্য ভালোই হতো। তারপরেও মেজরিটি পার্টি হিসেবে বিএনপি নয়, এখানে আবার আরও কিছু দল, ইন্ডিভিজুয়াল দলও এটার সাথে দ্বিমত পোষণ করেছে, তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছে, যার ফলে আপনার এই জাতীয় ঐক্যমত্য কমিশন ওইখান থেকে সরে আসলো। সরে এসে তারা একটা নতুন প্রস্তাব দিয়েছে যে এনসিসির যেই কারণে করা হয়েছিল তার কিছু কাজ অন্তত এই কমিটি করবে। সেটি ছিল যে অন্তত আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, যেগুলো আমরা সবসময় একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগের কথা বলে থাকি, বা যাদের একটা পেশাদারিত্ব বা প্রাতিষ্ঠানিক আপনার স্বকীয় কর্মকাণ্ডের কথা বলে থাকি, নির্বাচন কমিশন, তথ্য কমিশনার, জাতীয় মানবাধিকার কমিশন, এই রকমের কিছু নিয়োগ, দুদক, এইগুলো অন্তত একটা কমিটির মাধ্যমে নিয়োগ হবে, যেটার নাম হচ্ছে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, যেখানে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের প্রতিনিধি, প্রধান বিচারপতির একজন প্রতিনিধি থাকবে। এতে করে হলে একপাক্ষিক কোনো নিয়োগ হবে না। তো এইখানেও কিন্তু বিএনপি একমত হচ্ছে না। তাহলে এই যে আমরা গত লাস্ট 2 days ডিসকাশন করলাম যে দুটো বিষয়, কিন্তু বিএনপি একটু মত পরিবর্তন করলে কিন্তু তাহলে অনেকাংশ ঐক্য হয়ে যেত। সেই ক্ষেত্রে বিএনপি বড় দল হিসেবে তাদের অনেক দায়িত্ব আছে মানুষের প্রতি, আমি মনে করি যে কমিটমেন্ট আছে পলিটিক্সে, তাদের একটু ছাড় দিতে হবে, বড় যে আছে তার ছাড়। এটাই বলবেন যার নাই সে তো কিছু দিতে পারবে। আপনাদের জোট এবং বিএনপি একটু ছাড় দিতে হবে, নূর ভাই বলেছে এই জায়গায় বিএনপির কারণে এসব আটকে আছে। না, বিএনপির কারণে সব আটকে আসছে না। এখন আমি বলি, এখন উচ্চকক্ষ যদি গঠিত হয় পিয়ার ভিত্তিতে, এবং সেখানে যদি বিএনপির সংখ্যানুপাত না থাকে, তাহলে প্রত্যেকটা বিলে তো আটকে যাবে। তাহলে বিএনপি চাচ্ছে যে আপনি উচ্চকক্ষ যদি সংখ্যানুপাত আপনি করেন, তাহলে সেখানে বিল পাশের ক্ষমতাটা কি নিম্নকক্ষের না উচ্চকক্ষের, ইত্যাদি কিছু সাংবিধানিক প্রশ্ন আছে। এখন আমার সময় তো বেশি নেই সেটা বলতে, আমরা গণ অধিকার পরিষদ সহ আমরা 12 দল, আমরা নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে আমরা প্রতিদিন রাজপথে মুখোমুখিভাবে আন্দোলন করতাম। আমাদের মধ্যে এক ধরনের অত্যন্ত নিবিড় সম্পর্ক। আমরা এই সম্পর্কটার কাজে লাগিয়ে আমার মনে হয় আমরা বিএনপির সাথে একটা আলোচনা করা দরকার, এবং বিএনপিকে মানে সব মিলিয়ে আমরা বসে মনে একটা সুন্দর একটা আপনার আগামী দিনের বাংলাদেশের স্বপ্ন আমরা এখনও দেখতে পারি এবং আমরা জনগণকে দেখাতে চাই। এখানের মধ্যে আপনার যারা পিয়ারের জন্য এই মুহূর্তে বেশ কয়েকটা রাজনৈতিক দল, আমি গতকাল সরাসরি তাদেরকে দায়ী করে বলেছে যে আপনারা তো আপনার কমই জননীর আঁচলের নিচে ছিলেন, এখন এখানে এসে লম্বা কথা বলে, কারণ নির্বাচনের পরও আমরা মাঠ ছাড়ি নাই, আমরা কিন্তু মাঠের মধ্যে ছিলাম এবং থাকতাম। ওনারা কিন্তু না আগে কিন্তু সরিষার তেল দিয়ে ঘুমাতো। ধন্যবাদ। এখন যারা না আগে সরিষার তেল দিয়ে ঘুমাতো, এখন তারা আমাদের উপর দিয়ে চড়া হয়ে কথা বলবেন, এটা তো আবার আমরা মেনে। ধন্যবাদ।